This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। শুভজিৎ দাসের সঙ্গে রয়েছে আমি, শুভজিৎ মিত্র। শুভজিৎ, ঘড়ির কাঁটা প্রায় দুটো মানে ফুল অ্যান্ড ফাইনাল। একটা ছবি দেখাই আপনাদেরকে। রাস্তার বেহাল অবস্থা, বিক্ষোভ দেখানো স্থানীয়দের। দুষ্কৃতী বললেন বিধায়ক। কংগ্রেস সিপিএম এর দুষ্কৃতীরা মত্ত অবস্থায় বিক্ষোভ দেখিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই বিক্ষোভ, দাবি ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের। এর আগে গতকাল আপনাদেরকে একটি ছবি আমরা দেখিয়েছিলাম। গৌতম পাল, তৃণমূল কংগ্রেস বিধায়ক, করণদিঘির বিধায়ক, তাকেও যখন এক বৃদ্ধ প্রশ্ন করেছিলেন, তিনি তখন মেজাজ হারিয়েছিলেন, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন তারই দলের কর্মী সমর্থকরা। কার্যত একই ছবি এখানে, কিন্তু এখানে বোধহয় বিধায়ক আরেক স্টেপ এগিয়ে গেলেন। যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদেরকে দুষ্কৃতীর তকমা দিলেন। এতদিন কাজ লেগে গেছে আর কাজ লেগে গেছে এখন যে ওখান থেকে কথা বলতে বলতে আমি তো এলাম। আমি কোথায় ছিলাম না ছিলাম কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতী বলবো। আর মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা কংগ্রেস সিপিএম এর মানুষ। তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই কেমেলে এলে এরকম করব। আমি কিন্তু নিজে থেকে গিয়েছি ওখানে, আমার সৎসাহস আছে যাওয়ার। অন্য নেতার তো সৎসাহস নেই, আমার সৎসাহস আছে বলেই আমি কিন্তু ওখানে গিয়েছি। তা আমি ওটাকে মনে করি না ওনার মধ্যে অক্ষর জ্ঞান বিদ্যা নাই, তার জন্য উনি এরকম করেছেন। আমার কোনো দুঃখ বা কষ্টও নেই। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তার বক্তব্য শুনলেন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন বেহাল রাস্তার প্রতিবাদ করে, তাদেরকে তিনি বলছেন মত্ত অবস্থায় আছে, তারা দুষ্কৃতী। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কৌশিক, এর আগে ফারাক্কার ওপারে আমরা দেখেছিলাম করণদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল, তাকে এক বৃদ্ধ প্রশ্ন করেছিলেন, তিনি রীতিমতন চটে গেছিলেন। পরে অবশ্য তারই দলের কর্মীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। এখানেও কার্যত একই ছবি, কিন্তু এখানে বিধায়ক এক স্টেপ এগিয়ে গেলেন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে দুষ্কৃতী বলছেন, কিন্তু কৌশিক, বিধায়ক মশাই একবারও বললেন না রাস্তার হালটা কেমন। কৌশলে সেটাও এড়িয়ে গেলেন। কৌশিক, একদমই দেখো শুভজিৎ, যে দিন দুয়েক আগে কিন্তু এক যে রাস্তার বেহাল দশা, সেখানে ট্রাক্টর উল্টে কিন্তু একটা 7 বছরের শিশু গুরুতর জখম হয় এবং সেই ঘটনায় কিন্তু এলাকাবাসীরা ক্ষোভ দেখাতে থাকে এবং রাস্তার যে বেহাল দশা প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং তারা বারংবার কিন্তু পুলিশ প্রশাসন সমস্ত স্তরে, বিধায়ক সমস্ত স্তরে জানিয়েছিল, কিন্তু সুরাহা হয়নি। বারংবার এই ঘটনা ঘটার পর সেদিন এই দুর্ঘটনা ঘটে। জেলা পরিষদ থেকে কিন্তু এখানে টোল পর্যন্ত তোলা হয়, সেই রাস্তায় কিন্তু সেখানে কোনো উন্নয়ন হয় না। সেক্ষেত্রে তারপর বিধায়ক যখন এলাকায় যায়, বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে, তাদের দাবি জানাতে থাকে। মূলত বিক্ষোভের কারণ হচ্ছে সেই রাস্তাঘাট অবিলম্বে সারাইয়ের দাবি, যেটা বারংবার করতো। যে দুর্ঘটনা ঘটেছে তারতে আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সেই জায়গায় বিধায়ক সেই কথা না শুনে তাদেরকে দুষ্কৃতী আখ্যা করেছে এবং যে রাস্তার বেহাল দশা সেই কথা কোথাও কিন্তু তিনি উল্লেখ করেনি এবং যে দুষ্কৃতী আখ্যা দিচ্ছেন যারা বিক্ষোভ দেখিয়েছে, অর্থাৎ কেউ কিছু যদি দাবি দেওয়া নিয়ে যায় সেক্ষেত্রে তাদের এইরকমই একটা তাদের একদমই এটাই বলে এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নজর থাকবে, নজর রাখো। ঠিক এই জায়গায় সুকান্ত মজুমদারও প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে ন্যায্য দাবি করলেই দুষ্কৃতী বলে দাগিয়ে দেওয়া হবে। নিজেদের ব্যর্থতা রাখতে সাধারণ মানুষকে তৃণমূল বিধায়ক দুষ্কৃতী বলছেন। তৃণমূল বিধায়কের কোনো জনসমর্থন নেই। ঠিক এইভাবেই সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। দেখুন, বিধায়ক সেখানে জনসমর্থন তো নেই, শুধুমাত্র ডেমোগ্রাফির জন্য সেখানকার বিধায়করা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। উন্নয়ন বলে কিছু হয়নি, রাজ্যের কোনো পরিকল্পনা নেই এবং এরা বিধায়ক রূপে কোনো রকম সম্মান পান না। তো স্বাভাবিকভাবে বিধায়কদের সামনে বিক্ষোভই হবে। তাও ভাগ্য ভালো যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো জুতো থেকে ইট পাটকেল কিল চর এগুলো খাননি। এখন মানুষের দাবি করতে গেলে দুষ্কৃতী। একটা বিধায়কের কি দায়িত্ব, সরকারের কি দায়িত্ব, সে সম্পর্কে তাদেরকে সচেতন করবার জন্য যখন মানুষ নিজে তাদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করছে, তখন দুষ্কৃতী বলে নিজেদের ব্যর্থতা, নিজেদের অক্ষমতা, নিজেদের অসততা ঢাকার চেষ্টা করার মধ্য দিয়ে মহৎ কাজ কিছু হবে না। আমি যারা বিক্ষোভকারী তাদেরকে পূর্ণ সমর্থন করছি। মানে নেতাদেরকে প্রশ্ন করা হচ্ছে, নেতারা কোথাও গিয়ে কারোর সঙ্গে, বয়স্ক কারোর সঙ্গে কাউকে কটূক্তি করছেন বলে অভিযোগ উঠে আসছে। আবার কোথাও কোথাও যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে দুষ্কৃতী। কিন্তু রাস্তার ছবি দেখবেন, যে রাস্তার জন্য আমজনতা বিক্ষোভ দেখাচ্ছে, ছবিটা একবার দেখুন। এ রাজ্যের ছবি, বেহাল রাস্তা,
বেহাল রাস্তা, অ্যাম্বুলেন্স ঢোকে না গ্রামে, প্রাণ গেল ছাত্রীর। লজ্জার এই ছবি সবংয়ের বসন্তপুরের। সময় হাসপাতালে পৌঁছতে না পারায় বেঘরে মৃত্যু হলো 16 বছর বয়সী পিঙ্কি পাড়ির। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দেবব্রত, ঠিক কি ঘটেছে? একটা ডুলির ছবি আমরা দেখাচ্ছি, তাহলে কি ওই রাস্তার উপর দিয়ে ডুলি করেই নিয়ে যেতে সময়টা পেরিয়ে গেছে? একদমই সেরকমই কিন্তু অভিযোগ করছে তার পরিবার এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন, যে রাস্তা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, বেহাল অবস্থা, যেখানে 4 চাকা ঢুকবে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারেন। তার ফলে কিন্তু ওই যে ছাত্রীর মৃত্যু হয়েছে, তিনি গতকালকে গোলায় দড়ি নিয়েছিলেন আত্মহত্যা করার জন্য, কিন্তু যখন বাড়ির লোক তাকে নামায় তখন তার দেহে প্রাণ ছিল বলে বা প্রতিবেশী বা বাড়ির লোকের বক্তব্য। কিন্তু নিয়ে যেতে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ওইভাবে ডোলায় গুলি করে নিয়ে যেয়ে তারপর তাকে অ্যাম্বুলেন্সে করে সবং হাসপাতালে পাঠানো হয় এবং তারপরেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ডাক্তার যেটা বলেছেন যে কিছুক্ষণ আগেও হলো হয়তো বা বাঁচানোর চেষ্টা করা যেত, কিন্তু যখন হাসপাতালে পৌঁছেছে তখন তিনি তার মৃত্যু হয়েছে। তার ফলে কিন্তু একটা অভিযোগ উঠছে যে রাস্তা খারাপের জন্যই কিন্তু তাকে নিয়ে যেতে সময় লেগেছে, প্রায় 10 মিনিটের রাস্তা যেতে সময় লেগেছে 1.5 ঘন্টা। সমস্যা বেড়েছে এই জায়গাতেই। তারপর রাস্তা খারাপের একদম ছোট করে নেতারা, কাজের মানুষ বাড়ির সামনে হাত জোড় করে দাঁড়ান, মুখ খুলেছেন। একদমই না, নেতারা যে ওখানকার স্থানীয় যিনি পূর্ত কর্মাধ্যক্ষ তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে সবং এলাকার প্রায় 90% রাস্তা হয়ে গেছে, কোথাও কিছু যদি খারাপ থাকে তাহলে এটা দেখতে হবে। তবে এই ঘটনা সত্যি দুঃখজনক, তিনি কিন্তু স্বীকার করেছেন। ধন্যবাদ। এই মুহূর্তে 3টে আলাদা আলাদা উইন্ডো দেখছেন, আলাদা আলাদা ভিজুয়ালস। মানে এই ঘটনা যেটা আমার সহকর্মী শুভজিৎ এইমাত্র বলছিল এবং দেবব্রত তার বর্ণনা করছিল, ডুলিতে রোগী নিয়ে যাওয়ার ছবি কিন্তু এই প্রথম নয়, এর আগেও দেখতে পাওয়া যাচ্ছে। খাটিয়ায় করে অন্তঃসত্ত্বাকে নিয়ে যাওয়া হচ্ছে, ডুলিতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার এমন দশা যেখানে মানুষকেও সাবধানে হেঁটে চলতে হচ্ছে, হাতে ডুলি নিয়ে, সেখানে তার মধ্যে রোগীকে বসিয়ে মানুষকেও সাবধানে যেতে হচ্ছে। যেখানে যে কোনো গাড়ি, যে কোনো 2 চাকা হোক 4 চাকা হোক দূরস্থ, সেখানে অ্যাম্বুলেন্স কিভাবে পৌঁছবে কথার বলার অপেক্ষা রাখে না। দিনের পর দিন এই ছবি আমরা দেখিয়ে গিয়েছি। কিছুদিন আগেও এই ছবি দেখিয়ে প্রশাসনিক কর্তাদের প্রশ্ন তুলেছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম যে আর কতদিন এই ছবি দেখতে হবে। তার আশ্বাস দিয়েছেন, আমরা আশা রাখবো আগামী বর্ষায় হয়তো এই ছবি দেখতে হবে না, কিন্তু এই বর্ষাতেও গতবারের মতো এবারেও এই ছবি আরও একবার দেখতে হলো এ রাজ্যের মানুষকে। ইতিমধ্যে একটা প্রাণও চলে গিয়েছে। ঠিক এই মানুষগুলোর কাছে কয়েকদিন বাদে দেখতে পাওয়া যাবে ভোট প্রার্থী হয়ে নেতারা হাত জোড় করে ভোট চাইছেন, ভোট ভিক্ষা করছেন। কিন্তু এই মানুষগুলো আজ ভিক্ষা নয়, এই মানুষগুলো তাদের হকের দাবিতে রাস্তা সারাই চাইছেন। আমরা আশা করব যে ভোটের আগে অন্তত এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে। ডাক্তারবাবু বলছে যে কিছুক্ষণ আগে আনলে চেষ্টা করা যেত, এখন সাময়িক ট্রিটমেন্ট করার পরে দেখলো যে উনি মারা গেছেন। রাস্তা খারাপের কারণে আমরা টাইমে পৌঁছাতে পারিনি, গাড়ি ঘোড়া ব্যবস্থা ঠিক মতো, গাড়িও চলছে না, রাস্তাও খারাপ, এদিকে ভেতর রাস্তা হচ্ছে না, কাদা, ওকে দলাই করে আনতে হচ্ছে, প্রচুর টাইম নষ্ট হচ্ছে। যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাচ্ছি। একেবারে সেই ছবি শুভজিৎ কিছুক্ষণ আগে যেরকম দেবব্রত বলছিল, তুমিও জিজ্ঞেস করলে যে আমারও আবার ওই একটি লাইন মনে পড়ে যাচ্ছে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে। একটি প্রাণ ইতিমধ্যেই চলে গিয়েছে। এখনো যদি তড়িঘড়ি ব্যবস্থা না হয়, কাদা ছোড়াছুড়ি চলে যে কে রাস্তা ঠিক করবে, পথশ্রী ইত্যাদি শ্রী দিয়ে মানুষকে যদি দিনের পর দিন ভুলিয়ে রাখার এই পদ্ধতি চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও একবার সেই মানুষগুলো তাদের হকের দাবি তুলবেন। তার কারণ তাদের বাড়ির এক সদস্য, কাছের এক সদস্যের প্রাণ গিয়েছে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুলবাবু, এই ছবি আমরা দেখাচ্ছি, বারবার এই প্রশ্ন আমরা তুলছি, কোনো কাদা ছোড়াছুড়ি নয়। আমরা জানতে চাইছি এই ছবি আর কতদিন ধরে এ রাজ্যের মানুষকে দেখে যেতে হবে, যারাও তো এই ভোট সিস্টেমের অংশ, যারাও তো ভোটার, যাদের ভোটেই তো জনপ্রতিনিধি নির্বাচিত হয়, যাদের কাজ রাস্তা ঠিক করে দেওয়ার অন্যতম কাজ, কেন দিনের পর দিন করেন না? কেন এই মানুষগুলো একেবারেই তাদের নজরে আসে না? দেখুন, পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, যতদিন এই চোরের রাজত্ব থাকবে ততদিন এই দুর্ভোগ ভুগতে হবে। তার কারণ কোনো কন্ট্রাক্টর রাস্তার কাজ বা সরকারি কোনো কাজ এখন করতে চাইছে না। তার কারণ বছরের পর বছর তাদের পেমেন্ট আটকে আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাইছে না এই কারণে যে সরকারি কাজে যা লাভ হবে তার চেয়ে বেশি কাটমানি চায়। আর একজন নয়, এক তৃণমূল নেতাকে দিলে সমস্যা মিটবে না, সেখানে বহু তৃণমূল নেতা, তারা প্রত্যেকেই ভাগ চায়। তা কন্ট্রাক্টর কাজ করবে না কন্ট্রাক্টর ভাগ দেবে? আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাগুলো হচ্ছিল,
তৃণমূলের রাজনীতির কারণে সেগুলোও বন্ধ হয়ে গেছে। আর এখন যেখানে মোরামের রাস্তা ফেলছে, যদি আপনি সেখানে দেখবেন একটা হালকা করে লাল মোরামের লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে, আর এক বৃষ্টিতেই মোরাম উধাও, কাদা আবার যেমন জায়গায় তেমন জায়গায় এসছেন, গরুর গাড়ি যেতে পারে না, তো অন্য কোনো যানবাহন যাওয়া একদমই তাই, সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ রাহুল বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বিজেপির অভিযোগ খুব পরিষ্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতি। অজিত বাবু, আমরা সবংয়ের বসন্তপুরের একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে একটি বাচ্চা মেয়ে পিঙ্কি অসুস্থ হয়ে পড়েছিল, তাকে তার পরিবার পাড়ার লোকজন ডুলিতে করে হাসপাতালে নিয়ে যায়, কারণ সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারতো না, রাস্তাটা এতটাই খারাপ। চিকিৎসকরা বলেন অনেকটা দেরি করে ফেলেছেন আপনারা, আগে আনলে হয়তো বাঁচানো যেত। কিভাবে দেখছেন বিষয়টা? এই ছবিতে একটা জায়গার নয়, বছরের পর বছর বিভিন্ন জায়গা থেকে প্রায় একই অভিযোগ উঠে আসছে। ধন্যবাদ আপনাদের। লাইটটা বাছা বাছা জায়গাতে ফেলেন আপনারা, উন্নয়নের লাইটটা আপনারা যেমন বাছা বাছা জায়গায় ফেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সে অবস্থা নেই। উনি উন্নয়নের লাইটটা সমগ্র জায়গাতে ফেলেন। হয়তো কোথাও কোথাও, আমি বলছি না সব অসত্য, তা বলছি না, কোথাও কোথাও ছোটখাটো কাজ বাকি থাকতে পারে। তবে আমাদের জেলায় ২৫০০ রাস্তা হয়েছে। এটা রাহুল বাবুকে আরো বেশি ধন্যবাদ। উনি সারা, এখন তো ওনাকে বেরোতে দেখি না, কলকাতায় বসে বসে বিবৃতি দিতে দেখি। ঠিক আছে, ওইভাবে বিবৃতি দিয়ে চলতে থাকুন, তাতে তৃণমূলের লাভ ছাড়া ক্ষতি হবে না। আর মমতাদি ২৫০০ রাস্তা এই জেলাতে করেছেন এবং ৫০০ পাইপ লাইনে আছে। এই বৃষ্টির পরেই ৫০০ রাস্তার কাজ শুরু হবে। আমি অনেকদিন ধরে রাজনীতিতে আছি, বামফ্রন্টের আমলে কোনোদিন দেখিনি। বিজেপি এতগুলো রাজ্য আছে, কোথাও সেই রিপোর্ট মেলেনি। তার মাঝখান থেকেও আমরা বলতে পারি হয়তো কিছু কিছু ছোটখাটো বাকি থাকতে পারে। সেটা কোথাও একটা সমস্যা হচ্ছে, হয় কোঅর্ডিনেশনের, কিংবা একটু লেট হচ্ছে। তো মৃত্যুতে আমরা মর্মাহত। অজিত বাবু, প্লিজ লেট মি সে, আমাকে যখন জিজ্ঞেস করেছে, অজিত বাবু, মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা ওর মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি, কিন্তু এটাও দেখতে হবে যদি কারোর ধারণা হয় শুধু অ্যাম্বুলেন্স গেলেই তাড়াতাড়ি মেয়েটি বেঁচে যেত, এরকম আমার মনে হয়। অজিত বাবু, আপনি বললেন, আপনি স্বাভাবিক, আপনি রাজনীতি করেন, রাজনৈতিক কথাবার্তা রাজনীতিবিদদের মধ্যে থাকবেই। আপনি বললেন যে অধিকাংশ কাজ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমরা আপনারই জেলা নারায়ণগড়ের ছবিও দেখাচ্ছি, ডুলি করে নিয়ে যাওয়া হচ্ছে, দাসপুরের ছবিও দেখাচ্ছি, ডুলি করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি বললেন কোথাও কোথাও কাজ বাকি রয়ে থাকতে পারে। 14টা বছর হয়ে গেল, তারপরেও এই এসেনশিয়াল কাজগুলো কেন বাকি থেকে যায়? আমি একটা কথা বলি, 34টা বছর হয়ে গেছিল, তখন আপনাদের গলার শিরা কিন্তু ওঠেন। 14 সাল থেকে কেন্দ্রীয় সরকার হয়ে গেল, তখনও কিন্তু আপনাদের চ্যানেল একটা কথা বলেনি। মানুষ বৃষ্টিতে ভিজেছে, বাড়ি হয়নি, কথা ওঠেনি। মানুষ রাস্তার কাজ টাকা পায়নি, কেন্দ্রের কথা ওঠেনি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগে করছেন, কথা উঠাচ্ছেন। অজিত বাবু, আপনার কথা খুব পরিষ্কার। আমরা এটুকু অন্তত আশা রাখবো না যে শাসক দলের নেতারা সংবাদ মাধ্যমকে বলে দেবে তারা কি প্রশ্ন তুলবেন বা কি খবর দেখাবেন। আপনার কাছ থেকে আমরা উত্তর আশা করেছিলাম, আপনি পাল্টা প্রশ্ন করলেন। অসংখ্য ধন্যবাদ, বাংলার মানুষ দেখেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলেছেন শোনাই। হাসপাতালে যাওয়ার পরও ডাক্তার মশাইরা বলেছেন যে যদি 1 ঘন্টাও আগে ওনাকে আনা হতো হয়তো প্রাণে বাঁচানো সম্ভব হতো, কিন্তু বাড়ি থেকে হাসপাতাল যেতে 10 মিনিটের রাস্তা, সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা, শুধুমাত্র খারাপ রাস্তার জন্য। বাসের দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। এদিকে ভোটের আগে এবার তৃণমূল, পুলিশ এবং সিভিকের একাংশকে কার্যত হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। ভোটের ফল প্রকাশের পর গণপিটুনির হুঁশিয়ারি দিয়ে রাজ্যপালের দায়িত্ব মনে করালেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। ঠিক কি বলেছেন শুনুন একবার। স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। আর রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপের কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন,
তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল। কারণ নতুন সরকার এলে তার তো একটা টিজিং পিরিয়ড থাকে, সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিংয়ের ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের। শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বিজেপির একেবারে জন্মলগ্ন থেকে রাজনীতি করছেন, কিন্তু কোনো জায়গায় তার গলা থেকে হুঁশিয়ারি কেউ শুনেছে বলে এখনো পর্যন্ত অনেকেই মনে করতে পারেন না। তাহলে হঠাৎ করে সভাপতি দায়িত্ব নেওয়ার পর এরকম হুঁশিয়ারি কেন? তৃণমূল কংগ্রেস বিষয়টা কিভাবে ব্যাখ্যা করছে শুনুন। শ্রমিকবাবু অক্ষম অনুকরণ করার চেষ্টা করছেন দিলীপ ঘোষকে। বিজেপির পরিকল্পিত প্রোপাগান্ডা হচ্ছে মব লিঞ্চিংকে এন্ডোর্স করা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে গণপিটুনি, মব লিঞ্চিং এগুলোকে এন্ডোর্স করা হয়। তো শ্রমিকবাবু ভাবছেন পশ্চিমবঙ্গে সেই জিনিস এন্ডোর্স করা হবে, কিন্তু পশ্চিমবঙ্গে তো বিজেপিকেই এন্ডোর্স করা হয় না। তার জন্য প্রতিবার আসে, বাংলার মানুষের কাছে গালে থাপ্পড় খায়, ফিরে যায়। শ্রমিকবাবু আগে দলের নিজের ইনফাইটিং থামাক, শ্রমিকবাবু আগে নিজের দলের মধ্যে লড়ে নেতা হোক, তারপর শ্রমিকবাবু বাংলা নিয়ে বড় বড় ডায়লগ দেবে। এই বাংলা চিরকাল শান্তি সহাবস্থানের বাংলা। এই বাংলায় যারা গণপিটুনির কথা বলছেন, লোককে মারার কথা বলছেন, পুলিশকে পেটানোর কথা বলছেন, এই বাংলা তাদের প্রত্যাখ্যান করেছে আগে, আগামী দিনও প্রত্যাখ্যান করবে। শ্রমিকবাবু দিবাস্বপ্ন দেখছেন, নতুন সভাপতি হয়েছেন, ওনার ঘুম ভাঙলে পরে দেখবেন হাতে 30টা বিধায়কও আছে কিনা, লিডার অফ অপোজিশন পোস্টও থাকবে কিনা বিজেপি, সেটাই এখন ওপেনে যাবে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, কথা বলেছিলাম অধীর চৌধুরীর সঙ্গেও। কে কি বলেছেন শুনুন। দেখুন, আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছেন, ভালো কথা, কারণ আমরা চাই যে বিরোধীরাও মান না খাক, কিন্তু জেলায় জেলায় গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দৌরাত্ম, এই যে 21শে জুলাইয়ে বাস দিতে পারবেন না বলে কারো কাছে 77,000 টাকা চাঁদা চাওয়া হচ্ছে, এবং আমি আগের দিনই বলেছিলাম আপনাদের প্রেসের কাছে যে এটাই হবে, ফ্রিতে বাস দিতে বলা হবে। কিন্তু এটাই বাস্তবিকতা যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকেই এক একজন গব্বর হয়ে গেছে। এবার যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে, তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে, যেদিন বেটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিষে মারবো। কে জানে কে কি বলে না বলে। রাজ্যপাল আবার তো শাসক না, রাজ্যপাল ক্ষমতাকে পাল্টাক, তারপরে কি করবে তখন তারা দেখাবে। গাছে কাঁঠাল আর গুপে তেল মেরে তো লাভ নাই এখন। অন্যদিকে সাগর দিঘিকে দ্বিতীয় ভাঙর বানানোর চেষ্টা চলছে। ভাঙরের তৃণমূল নেতা হত্যাকাণ্ডের মধ্যে বিস্ফোরক এই মন্তব্য করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। তৃণমূলে যোগ দেওয়া সাগর দিঘির বিধায়ক বায়রন বিশ্বাসকে তিনি নিশানা করেছেন। তৃণমূলের আদিদের প্রত্যাখ্যান করছেন বায়রন। নিজের ব্যবসা বাঁচাতে তৃণমূলে এসেছেন বায়রন বিশ্বাস। সাগর দিঘির মানুষের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে, ঠিক এভাবেই বিস্ফোরক মন্তব্য করেন সাগর দিঘির তৃণমূল ব্লক সভাপতি মেহবুব আলম। আমি বাধ্য হয়ে বলছি, আমি জানি না কতদিন দলে থাকবো, কেন যেরকম ভাবে এই সাগর দিঘির পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাঙর করার চেষ্টা করছে। আমরা চাই না কোনো মায়ের কোল ভরে কাটতে, আমরা চাই না কোনো ভাই নষ্ট হতে, আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে, আমরা চাই না কোনো অশান্তি। কেন বায়রন বিশ্বাস বিধায়ক, কেন সাগর দিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তৃণমূলের জন্য পরিশ্রম করছে, রাত্রের ঘুম দিনের কষ্ট সবসময় তৃণমূলের জন্য লড়াই করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাখ্যাত করার চেষ্টা করছে বিধায়ক বায়রন বিশ্বাস। আপনারা শুনলেন, সাগর দিঘিকে দ্বিতীয় ভাঙর বানানোর চেষ্টা করছেন তিনি। বায়রনের দিকে ঠিক এভাবেই অভিযোগ। ভাঙরের তৃণমূল নেতা হত্যাকাণ্ডের মধ্যে এই বিস্ফোরক মন্তব্য কে করছেন তৃণমূলের ব্লক সভাপতি, যে বক্তব্য আপনাদের ব্যাক টু ব্যাক দুবার শোনালাম। তৃণমূলে যোগ দেওয়া সাগর দিঘির বিধায়ক বায়রন বিশ্বাস, তাকে তিনি নিশানা করে বলছেন যে 89-এর যে আদি দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে খানিক সেই দ্বন্দ্বের পালে হাওয়া দিচ্ছে বায়রন। তৃণমূলের আদিদের বায়রন প্রত্যাখ্যান করছে। কি কারণ? সেই কারণ হিসেবে তিনি সামনে আনছেন যে নিজের ব্যবসা বাঁচাতে তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন, ফলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আজ এই পন্থা বায়রন নাকি অবলম্বন করেছেন। এমনটা সাগর দিঘির মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে বলে বিস্ফোরকে মন্তব্য করেছেন সাগর দিঘির তৃণমূল ব্লক সভাপতি মেহবুব আলম। আরও একবার আপনাদের শোনাই মেহবুবের বক্তব্য। আমি বাধ্য হয়ে বলছি, আমি জানি না কতদিন দলে থাকবো, কেন যেরকম ভাবে এই সাগর দিঘির পরিকল্পনা
ভরে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাঙন করার চেষ্টা করছে। আমরা চাই না কোনো মায়ের কোল খলি কাটতে, আমরা চাই না কোনো ভাই নষ্ট হতে, আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে, আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন বিশ্বাস বিধায়ক, কেন সাগরদিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তৃণমূলের জন্য পরিশ্রম করছে, রাত্রের ঘুম দিনের কষ্ট সব সময় তৃণমূলের জন্য লড়াই করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি হুমায়ুন কবিরের সঙ্গে, তৃণমূল নেতা হুমায়ুন কবির। হুমায়ুন বাবু, এই মুহূর্তে আমরা শোনাচ্ছিলাম, ব্যাক টু ব্যাক দুবার শোনালাম মেহবুব আলমের বক্তব্য। তিনি আপনার কণ্ঠেও এর আগে বহুবার এই ধরনের অভিযোগ শুনতে পারা গিয়েছে যে আদি নব্যের দ্বন্দ্ব, কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য দলের ব্যাজ স্ট্যাম্প ব্যবহার করছে। ওনার কণ্ঠেও, মানে মেহবুব আলমের কণ্ঠেও তেমনটাই অনুরণিত হচ্ছে, শোনা যাচ্ছে। আপনার কি মত? দেখুন, উনি যার এগেইনস্টে বলছেন তিনি বাইরন বিশ্বাস, সাগরদিঘির নির্বাচিত এমএলএ। তিনি কোন প্রতীকে জিতেছে আপনারা সবাই অবগত আছেন। তিনি কংগ্রেসের হাত প্রতীকে নির্বাচিত। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মাধ্যমে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। আর যিনি অভিযোগটা আনছেন তিনি অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট। কাজেই তিনার উচিত তিনি নিজে তৃণমূল কংগ্রেসটাকে দায়িত্ব নিয়ে শক্তিশালী হিসাবে সাগরদিঘিতে, মানে আপনি কি অথেন্টিসিটি, মানে তৃণমূল কংগ্রেস যে আদি নব্যের সে অথেন্টিসিটিটা বলতে চাইলেন? মানে যিনি বলছেন তিনি যেহেতু অনেকদিন থেকে তৃণমূলে, আর যার দিকে আঙুল তিনি নব্য, তার অন্য ব্যাচ ছিল। তিনি তো নব্য এবং তিনি এখনো ইলেক্টেড কংগ্রেসের হাত প্রতীকে। তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের প্রতি আস্থা রেখে উন্নয়নের স্বার্থে সামিল হওয়ার জন্য তিনি অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস হয়েছেন, কিন্তু তিনি তো নির্বাচিত কংগ্রেসের হাত প্রতীকে। কাজেই ব্লক প্রেসিডেন্ট আপনি ওনাকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবেই গণ্য করছেন না? না, প্রতিনিধি হিসেবে তো জনপ্রতিনিধি তো গণ্য করতেই হবে, কিন্তু আপনাকে তো এটা উৎসটার কথা বলছেন, উৎস ওটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। তিনি নির্বাচিত মানে অন্য দল থেকে যারা যারা তৃণমূল কংগ্রেসে এসেছেন, যে কোনো কারণেই হোক, তারা দলে থেকে কাজ করতে পারছেন না ইত্যাদি প্রভৃতি, তাদের জন্য আপনার এই ধরনের মন্তব্য বা মতামত বা অভিমত জারি আছে। অনেক ধন্যবাদ হুমায়ুন বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এদিকে আবার শ্রমিক ভট্টাচার্যের সুর কুণাল ঘোষের গলাতেও। প্রবীণদের কাছে টানতে ছাত্র যুবদের নির্দেশ, ক্ষমতা আছি বলে যেন ঔদ্ধত্য না হয়, সকলকে নিয়ে চলতে হবে, যারা দূরে আছেন তাদেরকে কাছে আনতে হবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বার্তা কুণাল ঘোষের। আমি যুব বিশেষভাবে বলবো, যারা সিনিয়র রয়েছেন, যুব এবং কলেজে কলেজে যুব এবং ছাত্ররা যারা আছে, আমরা এক একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা ক্ষমতায় আছি বলে আমাদের আচরণে যেন কোনো ঔদ্ধত্য ধরা না পড়ে, সকলকে নিয়ে চলতে হবে, যারা দূরে আছেন আনতে হবে, কোন এলাকা বা কলেজে আমাদেরও সতর্ক থাকতে হবে। এবার ভাঙড়ের দিকে আমরা নজর রাখবো। ভয়ের ভাঙড় বলতে আর দ্বিধা নেই, তার কারণ ভাঙড়ে আবারও আপনারা জানেন তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনা, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেতা খুনে তৃণমূল নেতাকেই গ্রেফতার করা হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম মোফাজ্জল মোল্লা। তার পরিচয়, তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এবং ভাঙড় বিধানসভায় তৃণমূলের কমিটির সদস্য। তিনি ক্ষমতা দখলের যে লড়াই, সে লড়াইয়ের কারণেই রাজ্জাককে খুন হতে হয়, এমনটা পুলিশ সূত্রে দাবি। কিছু বক্তব্য আমাদের কাছে আছে ধৃতের স্ত্রী, তিনি কি বলছেন সেটা ইমিডিয়েটলি আপনাদের শোনাবো। ফোন করে ডেকেছিল, ডেকে চলো বড়াবু ডেকেছে বলে গেল। কবে ডেকেছিল? বৃহস্পতিবার রাত্রে। যেদিন খুন হয় যে রেজ্জাক, সেদিন আপনার স্বামী কোথায় ছিল? মিটিংয়ে ছিল। কোন মিটিংয়ে? টিএমসির মিটিংয়ে, কলেজ মাঠে মিটিং হয়েছিল, ওখানে মিটিংয়ে ছিল। কি করতো আপনার স্বামী? আমার স্বামী এমনি টিএমসি ব্যাটি করতো। শওকত মোল্লার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক। কবে থেকে তৃণমূল করে আপনার স্বামী? আগে ওরাই টিএমসি করে।
আর এই ভাঙরে তৃণমূল নেতা রজ্জাক খুনের 48 ঘন্টা পর মাস্টার মাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। খুনের পরেই অন্যদের ঘটনাস্থলে পৌঁছে যান মোফাজ্জল। কিন্তু কিভাবে তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, একাধিক অসঙ্গতি তার জবাবে পাওয়া গিয়েছে। প্রথমে তিনি দাবি করেন যে তৃণমূল নেতা আহসান মোল্লার গাড়িতে তিনি পৌঁছন, তারপরে তার সেই দাবি পাল্টে যায়। তারপরেই তিনি বলেন যে দলীয় কর্মীর বাইকে করে ঘটনাস্থলে পৌঁছন। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে ভাঙড় থানার সামনে পার্টি অফিসে মোফাজ্জল ছিলেন তখন সেই সময়। পরে রজ্জাকও থানার সামনে যান। রজ্জাক পার্টি অফিস ছাড়ার 10 মিনিট আগে মোফাজ্জল এলাকা ছাড়েন। লালবাজারের এক শীর্ষকর্তা প্রায় 3.5 ঘন্টা এই মোফাজ্জলকে জেরা করেছেন। মোফাজ্জলের ফোন কলের ডিটেল, সেই ডিটেলেও বেশ কিছু সন্দেহজনক কল পাওয়া যাচ্ছে, যেখানে যেটাকে বলা হয় ফিশি কলস। খুনের আগে এবং পরে ভাড়াটে খুনিদের সঙ্গে, সুপারি কিলারদের সঙ্গে টানা যোগাযোগ রেখে চলেছিলেন এই মোফাজ্জল। সেই ধরনের বেশ কিছু কল লিস্টে বেশ কিছু এরকম সন্দেহজনক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের হদিশ পুলিশ পেয়েছে। এদিকে রাজ্জাক খুনের পরেই আইএসএফকে নিশানা করেন শওকত মোল্লা। তৃণমূল নেতা গ্রেপ্তারের পরে পাল্টা তোপ নওশাদের। কোথায় মুখ লুকোবেন শওকত? প্রশ্ন ভাঙড়ের আইএসএফ বিধায়কের। কোনো রং না দেখেই পদক্ষেপ করবে পুলিশ, সাফাই শওকতের। এখন শওকত সাহেব মুখটা লুকোবে কোথায়? শওকত সাহেবরা চেয়েছিলেন একটা ঢিলে দুটো পাখি মারবো। একটা হচ্ছে তাদের পথের কাঁটাকে সরাবো, সাথে সাথে দোষটা সম্পূর্ণ আইএসএফ এর নিরীহ ছেলেদের নামে চাপিয়ে দেবো। কিন্তু আইএসএফ এই কর্মের সাথে অপকর্মের সাথে যুক্ত নয়, যেমন সাথে সাথে যারা করেছে তারাও এক্সপোজ হচ্ছে। ফাঁসি চাই, শাস্তি তো দূরের কথা, ফাঁসি চাই। এর সঙ্গে যে বা যারা জড়িত আছে এবং এর উৎস কোথায় সেটাকেও খুঁজে বের করতে হবে। এর পিছনে কারা আছে এগুলো খুঁজে বের করতে হবে। দেখুন, তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। শওকত, আপনি বলেছিলেন যে এটা আইএসএফ এর কাজ হতে পারে। আমি আজও বলছি এরা আইএসএফ এর মদতপুষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে। এদিকে ভাঙড়ের তৃণমূল নেতা খুন নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলে মুষল পর্ব শুরু হয়ে গেছে। তৃণমূলকে মারছে। নিহত নেতার পরিবারই বলছে পুলিশে বিশ্বাস নেই। আক্রমণ সুকান্ত মজুমদারের। পরে যিনি খুন হয়েছেন তার পরিবার তো সিবিআই তদন্ত দাবি করছে। গতকালই তো সিবিআই তদন্ত দাবি করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আন্ডারে কাজ করা পুলিশের উপর বিশ্বাস নেই এবং তৃণমূলকে মারছে। কোনো জায়গায় বিজেপির নামই নেই। বিজেপি মারামারি, খুনোখুনির ইতিহাসে, খুনোখুনির সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। আর মারার তো লোক নেই না। এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হাড়মাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। অন্যদিকে তৃণমূলের 21শে জুলাইয়ের আগে ব্যানার বিতর্ক সামনে চলে এসেছে। পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূলের নেতার নামের ব্যানারে প্রচারে তার নামের আগে স্বর্গীয় এই শব্দটি লেখা আছে। 24 ঘন্টা বেরোতে না বেরোতেই ভুল স্বীকার করে পোস্টার খুলে নিয়েছে তৃণমূলের যুব নেতা। ব্যানারে ছিল রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুধীর বাউরির নাম, কিন্তু তার নামের আগে স্বর্গীয় বসে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় খুব স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় আমি বলবো না, এটা মিম হয়। অনেকে বলে যে কেন এটা, যদিও তারা বুঝতে পারছেন যে ভুল করেই হয়তো হয়েছে, কিন্তু তবুও একটা এই সময় কিছু কটাক্ষ সেখানে সামনে আসে। কোন স্বর্গীয় নেতার নামের ব্যানার দেওয়া ঠিক হয়নি এমন স্বীকার করে নিয়েছেন তৃণমূলের যুব কংগ্রেসের সম্পাদক সত্যজিৎ বাউরি। আসুন আপনাদের শোনাই কিছু বক্তব্য। এটা বলা কিছু নেই। আমাকে যেহেতু দেখুন এটা আমি আবেগে লাগিয়েছিলাম, সেটা আমি জানি না যেটা এরকমভাবে আমার কিছু ঘটে যাবে, তার জন্য আমাকে জেলা নেতৃত্ব থেকে আমাকে জানায়, তাই আমি আবার ওই ব্যানারটা আমার ঢেকে দিই এবং আগামী দিন আর এই ব্যাপারে কোনো কিছু ভুল হবে না।
হ্যাঁ, আমি নিজে সিদ্ধান্ত করে লাগিয়েছি, এখানে দলে কোনো কিছু ব্যাপার ছিল না। আমাদের বক্তব্যের জেরে তার মানে তারা ভুল স্বীকার করেছে, ভুল করেছিল, তারা স্বর্গীয় মানুষকে টেনে এনেছিল প্রচারের জন্য, তারা নিজের ভুল বুঝতে পেরেছে, সুমতি হয়েছে তাদের। এই মুহূর্তে একটার পর এক এই ধর্ষণের ঘটনা আবারও শহরের বুকে, এমনও ঘটনা পর পর ঘটে যাচ্ছে। এয়ারপোর্ট থানা এলাকার মাইকেল নগরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে। তরুণীর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে বন্ধু আক্রান্ত হয়েছে, মদের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমার সহকর্মী রঞ্জিতের কাছে ডিটেল আপডেট রয়েছে। রঞ্জিত, এখনো পর্যন্ত যে বিদ্যুৎ দেখে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে, ঘটনাটা কি ঘটেছিল, এই হেন পরিস্থিতি কেন নিল, কি অভিযোগ, পুলিশ কি বলছে? দেখো, এর একবার শহরতলিতে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এবং বন্ধু বাঁচাতে গেলে মদের বোতল দিয়ে সেই বন্ধুকে আঘাত, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে জিমের মালিক বিদ্যুৎ দে এবং রক্তাক্ত অবস্থায় কোনো ক্রমে পালিয়ে গিয়ে বিমানবন্দর থানায় হাজির হয় দুই তরুণী এবং তার বন্ধু। এবং এই ঘটনায় এই মুহূর্তে বিদ্যুৎ দেকে গ্রেপ্তার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। এবং গতকাল রাতে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত মাইকেল নগরে বিদ্যুতের বাড়িতে পার্টি চলছিল। অর্থাৎ সেই ছেলেটি আমাদের ওপর খুব বাজেভাবে মানে ব্যাড টাচিং করে অ্যান্ড আমাদেরকে মারধর করে, বিকজ হচ্ছে তার ইন্টেনশন ছিল একটা নোংরা কিছুর, ঠিক আছে? তো সেটা পাইনি, সে রীতিমতো ব্যাড টাচ করে। ইভেন যেই ছেলেটা আমাদের ফ্রেন্ড ছিল তাকে ধরে মারে, যার বাড়িতে আমরা গেছিলাম আর কি, সে হচ্ছে আমাদেরকে ধরে মারে, ঠিক আছে? তো একটা ছেলেকে সে কাচের বোতল মাথায় ভাঙে, সে তো রীতিমতো সেন্সলেস, হ্যাঁ, যে বাঁচাতে আমাদের গেছিল সে রীতিমতো সেন্সলেস হয়ে যায়, তাকে এমন মেরেছে। ইভেন আমরা যখন বলি যে আমরা এখান থেকে বেরাবো তখন গেট লক করে দেয়, আমাদেরকে বেরাতে দেয় না, ঠিক আছে? তারপরে আমাদেরকে রীতিমতো যা পেরেছে তাই দিয়ে মেরেছে, হাত দিয়ে মেরেছে, মানে যা পেরেছে, হাতের সামনে যা ছিল তাই দিয়ে মেরেছে। আমরা তো ভেবেছিলাম আমরা বাঁচবই না আজকে। এদিকে আইআইএম জোকায় ধর্ষণ অভিযোগ তদন্তে সিট গঠন করেছে পুলিশ। সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে 9 সদস্যের এই দল গঠন করা হয়েছে। নিশ্চয়ই সিট তার মতন করে তদন্ত করবে, কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে কিভাবে? সুমন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুমন। সুমন, শুনতে পাচ্ছ? সুমনের সঙ্গে আমরা যোগাযোগ করব। আইআইএম জোকায় ধর্ষণ অভিযোগ তদন্তে এবার সিট গঠন করল পুলিশ। সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে 9 সদস্যের এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আইআইএম জোকার ভিজিটর রেজিস্টার বুক চাইল পুলিশ। সংগ্রহ করা হয়েছে আইআইএম জোকার সামনের রাস্তার সিসিটিভি ফুটেজ। আর কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, জানবো সুমনের কাছ থেকে। সুমন, আইআইএম জোকার ফুটেজ ইতিমধ্যে পুলিশ কালেক্ট করেছে এবং এটা এসআইটি কাজ করছে ইতিমধ্যে জানো। স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা কিন্তু আধিকারিকদের সঙ্গে কথা বলছে, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলছে এবং ইতিমধ্যেই তদন্ত অনেকটা এগিয়ে গিয়েছে। তবে তদন্তে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে নির্যাতিতা তরুণী এবং তার পরিবারের তরফ থেকে কোন ধরনের সহযোগিতা করা হচ্ছে। মেডিকো লিগাল রিপোর্ট তৈরির ক্ষেত্রে যে যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে না, ফোনের পাসওয়ার্ড দেওয়া হচ্ছে না, ওই দিনে নিজের যে জামা কাপড় পরেছিল সেগুলো তুলে দেওয়া হচ্ছে না। ফলস্বরূপ পুলিশ কিন্তু তদন্তে বেগ পেতে হচ্ছে। অন্যদিকে নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে একটা মারাত্মক অভিযোগ করা হয়েছে যে পুলিশ নাকি কমপ্লেন লেটার নিজের মতো করে লিখেছে, তারা সব ঘটনাকে অস্বীকার করছেন। ফলে এসআই থেকে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নজর থাকবে। সুমন, নজর রাখো। এদিকে জোকা আইআইএম এর হোস্টেলে ধর্ষণের অভিযোগ তদন্তে নতুন মোড়। প্রশ্ন উঠছে অভিযোগকারিনীর ভূমিকা নিয়ে। তদন্তে সহযোগিতা করছেন না অভিযোগকারিনী, মেডিকেল পরীক্ষাতেও রাজি নন তরুণী। ঘটনার সময় ব্যবহৃত পোশাকও পুলিশকে দিতে নারাজ, দেননি বাজেয়াপ্ত করা ফোনের পাসওয়ার্ডও, খবর পুলিশ সূত্রে। তরুণীর বাবা দাবি করেন তার মেয়ের সঙ্গে ধর্ষণের মতন কোনো ঘটনাই ঘটেনি, মেয়েকে দিয়ে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে। ঘটনা ইতিমধ্যেই অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মেয়েকে ধর্ষণ করা হয়নি দাবি করছেন খোদ অভিযোগকারিনীর বাবা। তিনি দাবি করছেন মেয়ে নিজেই তাকে বলেছে এরকম কোনো ঘটনা ঘটেনি। মেডিকেলের সময় পুলিশই তার মেয়েকে ধর্ষণের কথা বলতে বলেছিল। আমি মানে পুলিশকে বলি যে ওরা একটা
অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ও বলে এই রাজ্যে এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তথা স্বাস্থ্যমন্ত্রী, তার লাজ, লজ্জা, সম্মানবোধ, সম্ভ্রমবোধ, মানবতাবোধ বলে কিছু নাই। যদি থাকতো তাহলে এই দৃশ্য প্রতিদিন আমাদের দেখতে হতো না, এটুকু বলতে পারি। অন্যদিকে এবার মহেশতলায় মাদ্রাসায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠছে। লাইব্রেরিতেই দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। অন্যদিকে সিটি কলেজের অধ্যাপক রাজদীপ মাইতির কুকীর্তি প্রকাশ্যে। কলেজ থেকে বেরোনোর সময় মহিলাদের উদ্দেশ্যে খারাপ অঙ্গভঙ্গি করার অভিযোগ তার বিরুদ্ধে। আর এরপরেই প্রত্যক্ষদর্শীরা তাকে ধরে ফেলেন। আমাস্ট্রি থানায় নিয়ে যাওয়া হয় রাজদীপকে। সিটি কলেজ মুচিপাড়া থানার অধীনে হওয়ায় পরে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়, সেখানে অভিযোগ দায়ের করা হয়। এবারই প্রথম নয়, এর আগেও রাজদীপ মাইতির বিরুদ্ধে এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় মহিলাদের কুরুচিকর মন্তব্যের অভিযোগ, সিপিএম নেত্রী দীপশিতা ধরকেও কুকথা বলার অভিযোগ রয়েছে কীর্তিমান এই রাজদীপের বিরুদ্ধে। সাইবার সেলেও একাধিক অভিযোগ রয়েছে রাজদীপের নামে। এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন এর আগে ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজদীপ মাইতি যে ঘটনা ঘটিয়েছে এর আগে আমরা সকলে জানি। এই ধরনের ধর্ষক মানসিকতা সম্পন্ন মানুষদের একজন কলেজের প্রফেসর হয়ে যে ধরনের ভাষা রাস্তায় দাঁড়িয়ে উনি ব্যবহার করেছেন মহিলাদের সম্পর্কে, যেহেতু ওনার কলেজ মুচিপাড়া থানার আন্ডারে, একজন মহিলা এবং আমার পক্ষ থেকে আমরা এফআইআর করেছি। এখনও অবধি এই নিয়ে 5টি এফআইআর রাজদীপ মাইতির নামে হয়েছে। পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছে না। নন অ্যাভেলেবল বিভিন্ন সেকশন, সাইবার ক্রাইমে কেস হয়েছে, মহিলা কমিশনে কেস হয়েছে, কিন্তু তিনি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এখনও মহিলাদের এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, ধর্ষণের হুমকি দিচ্ছেন, খুন করার মতো হুমকি দিচ্ছেন। অভিযোগ দায়ের করেছি, আমরা আশা করব যে পুলিশ প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে। দুদিকেই হচ্ছে, যারা বসে আছে তারা হচ্ছে কালপিট। একদিকে কোনো অধ্যাপক নয়, তাই তাকে অধ্যাপক বলার যোগ্য কিনা সেটা একটু বিবেচনা করা দরকার। সে যে মতাদর্শের ছাত্রী হন না কেন বা তার ছাত্রী নাও হন না কেন, কোনো মহিলাকে ধর্ষণের মতো হুমকিয়ে দেয়া এটা জঘন্য থেকে জঘন্যতম অপরাধ। অন্যদিকে সিপিএমের তন্ময়বাবুও কম যাচ্ছেন না, তার একের পর এক আমরা সার্টিফিকেট দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ বিভিন্ন সব বেরোচ্ছে। তো কে কাকে ধরবে? শেষে তো কাবাডি খেলায় পরিণত হবে। তৃণমূল সিপিএমকে ধরবে, সিপিএম তৃণমূলকে ধরবে, কিন্তু কেউ কাউকে ধরতে পারবে না, কারণ আসলে পর্দার আড়ালে দুজনকেই ধরে আছে এবং জাপটে ধরে আছে, কেউ কাউকে ছাড়ছে না। অন্যদিকে কসবা ল কলেজের যে ঘটনা, সেই ঘটনার প্রসঙ্গ তুলে এবার দলে আত্মশুদ্ধির সওয়াল করেছেন কুণাল ঘোষ। সিপিএম বিজেপির সমালোচনার পাশাপাশি কসবা কাণ্ডেরও সমালোচনা করব। যার দিকে অভিযোগের আঙুল, তাকে জানোয়ার বলে সম্বোধন করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন জানোয়ারটির পিঠের চামড়া খুলে নেব, এ কথা কুণাল ঘোষ বলেছেন। নাম না করে মনোজিৎকেই নিশানা করেছেন কুণাল ঘোষ, এমনটাই মনে করছেন সবাই। কি বলেছেন কুণাল শোনাবো আপনাদের। কুণাল ঘোষ তিনি আত্মশুদ্ধির কথা বলছেন। কসবা কাণ্ডের বিষয়টি উল্লেখ করে, কসবা ল কলেজের ঘটনার কথা উল্লেখ করে মূল অভিযুক্ত যে মনোজিৎ মিশ্র, এই ধরনের মনোজিৎকে তিনি নানাবিধ ভাষায় সম্বোধন করেছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে ঠিক যেরকমভাবে সিপিএম বিজেপিকে তুলোধনা করা হয়, দলের মধ্যে কেউ এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটলে তাকেও রেয়াত করা হবে না। আমরা সিপিএম এর সমালোচনা করব, আমরা বিজেপির সমালোচনা করব, আমরা একইভাবে কসবার ল
যদি কেউ কোনোভাবে দেখেন আমাদের মধ্যে কোনো বিচ্যুতি ঘটছে, যার জন্য বাকি সহকর্মীদের কৈফিয়ত দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলো ঢাকা পড়ে যাবে মিডিয়ায়, রিয়াক্ট করবেন না। আমাদের দল আছে বলে আড়াল করবো, আমার গোষ্ঠী করে বলে আড়াল করবো, করবেন না। আজকে আপনি আড়াল করলে কালকে আপনার ক্ষতি হয়ে ফিরবে, আমাদের ক্ষতি হয়ে ফিরবে। কোথায় হচ্ছে এগুলো? তো কেমোফ্ল্যাজ, লোককে দেখানোর জন্য। হাতির দাঁত দু রকমের হয়, শুনেছেন না? তাহলে তো ওদের ওই বাচ্চা মেয়েটি বলছে যে যাকে তুলে এনেছিল ব্রিগেডে না কোথায় ভাষণ দিয়েছিল, সে তো অনেক আগেই নাকি অভিযোগ করেছিল পার্টিতে দাদাদের সম্পর্কে। এই গুণধর দাদাদের যে দাদার কীর্তি, এই দাদার কীর্তি তো চির ভাস্বর হয়ে থাকবে তৃণমূল কংগ্রেস তথা বাংলার রাজনীতির বুকে। অন্যদিকে ক্যানিংয়ের নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে। কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ও দেখায় অভিযুক্ত, আটক অভিযুক্ত প্রিন্সিপাল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ক্যানিংয়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে। অভিযোগ পেয়েই অভিযুক্ত প্রিন্সিপাল লক্ষণ লামাকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। অভিযোগ খতিয়ে দেখে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। ওই স্কুলের বর্তমান যিনি আছেন মানে ফাদার যাকে বলেন আপনি প্রিন্সিপাল, তার বিরুদ্ধে একাধিক কমপ্লেন এলাকার গার্জিয়ান থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, স্কুলের ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীদের উপর যে নোংরা ভাবে তাকানো, নোংরাভাবে কথা বলা, বিভিন্ন সময় তাকে ফোনের মাধ্যমে সেসব গার্জিয়ানদের এবং গার্জিয়ানের বাচ্চাগুলোকে ডিস্টার্ব করা, সেই নিয়ে কোনো একজন গার্জিয়ান আজকে থানায় এসছেন, উনি কমপ্লেন দেবেন এবং একসাথে আরও প্রায় 3-4খানা গার্জিয়ান এসছেন প্রিন্সিপালের কমপ্লেন করার জন্য। উড়িষ্যার বালেশ্বরে ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্তের শাস্তি না হওয়ায় ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা ওই কলেজ ছাত্রীর। আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বরে এইমসে ভর্তি করা হয়েছে তাকে। অবশেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। সূত্রের খবর, কলেজের এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী। 30শে জুন কলেজের অভ্যন্তরীণ অভিযোগ গ্রহণ কমিটিতে বিষয়টি জানান ওই ছাত্রী, কিন্তু তারপরেও অধ্যাপকের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হয়নি। অভিযোগ এমনটাই। গত এক সপ্তাহ ধরে কলেজ চত্বরেই প্রতিবাদ জানাচ্ছিলেন ওই ছাত্রী। শনিবার ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাকে বাঁচাতে গিয়ে জখম হন কলেজেরই এক ছাত্র। ঘটনাস্থলে যান বালেশ্বরের পুলিশ সুপার রাজপ্রসাদ এবং ফরেন্সিক দলের সদস্যরা। কলেজের অধ্যাপকের বিরুদ্ধে নির্যাতিত হওয়ার অভিযোগ, তিনি সেই অভিযোগ আগেও জানিয়েছেন কলেজের অভ্যন্তরীণ কমিটির কাছে, কিন্তু কোনো রকম পদক্ষেপ করা হয়নি। অভিমানে এবং অপমানে তিনি কলেজের সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। সেই সময় তারই এক সহপাঠী, ওই কলেজেরই ছাত্র, তাকে বাঁচাতে গিয়ে সেও জখম হন। এরপর অভিযুক্ত ওই অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার ওই ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, তাকে বাঁচাতে গিয়ে জখম হন কলেজেরই এক ছাত্র। ঘটনাস্থলে যান বালেশ্বরের পুলিশ সুপার রাজপ্রসাদ এবং ফরেন্সিক দলের সদস্যরা। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, আপনি নিশ্চয়ই এই ঘটনাটি শুনেছেন, যে বালেশ্বরের ঘটনা। এই ঘটনাটা আমি আপনার কাছে যে প্রতিক্রিয়া চাইব সেটা হচ্ছে, দিনের পর দিন কেউ যদি এভাবে নিগৃহীত হন, যদি ধরে নিই ওই ছাত্রী যা বলছেন, তারপর তার কথা শোনা হয়নি, তারপর তিনি অভিমানে এবং অপমানেই আত্মঘাতী হন, তারপর বোধহয় পদক্ষেপ করা হয়। এই ঘটনাটা যেখানেই ঘটুক না কেন, আপনার কি মত, কিভাবে দেখছেন এটা? দেখুন, এই ধরনের ঘটনা ইনডালজেন্স পেলে কোন জায়গায় যেতে পারে এটা তারই প্রমাণ। আমাদের বাংলায় যদি এই রকমের ঘটনা ঘটে, একটাই পার্থক্য, বাংলায় প্রশাসন সাথে সাথে কঠোরতম ব্যবস্থা নেয়। আজকে ধরুন কসবার যখন এই ঘটনা সামনে এসেছিল, সাথে সাথে 12 ঘন্টার মধ্যে পুলিশ সবাইকে গ্রেফতার করেছে, এফআইআর করে কোর্টে প্রডিউস করে সর্বোচ্চ শাস্তির জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে এই ধরনের অপরাধকে কোনোভাবে শেয়ার করা হবে না। আর বিজেপি শাসিত উড়িষ্যা, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলে, সেখানে পার্থক্যটা খুব পরিষ্কার। আমার শুধু একটাই প্রশ্ন, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যিনি কথায় কথায় টুইট করেন, বা ওদের আইটি সেলের প্রধান অমিত মালব্য যখন নারী নির্যাতন নিয়ে এত বড় বড় গালভরা টুইট করেন, তখন উড়িষ্যার ঘটনার বেলা তাদের মুখে কুলু পেটে যায় কেন? আমি তো দূরবীন দিয়ে খুঁজেও
বিজয়া রাহাতকার যিনি এনসিডব্লিউ চেয়ারপারসন, তাকে দূরবীন দিয়ে খুঁজে উড়িষ্যার ঘটনা একটা টু শব্দ করতে দেখলাম না। এ রাজ্যের এক বিজেপি নেত্রী যিনি বিধানসভায় ক্যান্ডিডেট ছিলেন, অর্চনা মজুমদার, উনি কসবার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে আসতে পেরেছিলেন। আর উড়িষ্যার বেলায় কসবার বেলা আটিসুটি, উড়িষ্যার বেলা দাঁত কপাটি। এই যে রাজনৈতিক হিপোক্রেসি, দেখুন এই ধরনের ঘটনা নিন্দনীয়। ঠিকই তাই, এই ধরনের ঘটনা নিন্দনীয়। ধন্যবাদ অরূপ। চোখ রাখবো আবহাওয়ার খবরে। প্লাবিত বাংলায় আবার ভারী বৃষ্টির সতর্কবার্তা। সাগরে ঘূর্ণাবর্ত, বাংলা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা। টানা বৃষ্টি আমরা দেখেছিলাম, তারপরে একটা বিরতি, তারপরে আবারও নিম্নচাপের আশঙ্কা বাংলায়। বেশ কয়েকটা জায়গায় বৃষ্টি হতে পারে, মূলত উপকূলবর্তী জেলাগুলোতে। আগামীকাল দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কমলেশ রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। কমলেশ, রাজ্যের কোথায় কোথায় কবে থেকে বৃষ্টি হতে পারে? দেখো, সবচেয়ে আশঙ্কার জায়গা যেটা এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর এবং হুগলির অনেকটা অংশ জলের তলায় রয়েছে, এবং তার মধ্যেই এই ভারী বৃষ্টির এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে, যেহেতু একটা নিম্নচাপ, আরো একটা নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এবং সেটাও বাংলা উড়িষ্যা উপকূলে। আজকে উপকূলে 2 জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কাল এই জেলা দুটো ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এখানে ভারী বৃষ্টি হতে পারে, এবং প্লাবিত পশ্চিম মেদিনীপুর অতি ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবারও ভারী বৃষ্টি থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, এবং ঝাড়খণ্ডে আরো 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। ফলে ঝাড়খণ্ডের যে জল বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজ্যে ঢোকে, সেটা ডিভিসির জল হোক বা ওদিকে গালুডির জল, সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যেখানে যেখানে প্লাবন পরিস্থিতি রয়েছে, সেখানে পরিস্থিতি আরো আগামী মঙ্গলবার, বুধবারে আরো খারাপ হতে পারে। শুভজিৎ, নজর থাকবে কমলেশ। অন্যদিকে নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, কেন্দ্রকে দুষলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। 2025 সাল প্রকৃতি বোধহয় একটু ক্ষেপে গেছেন। একদিকে প্রকৃতি, আরেকদিকে কেন্দ্রের ডিভিসি আর গালুডি, ঝাড়খণ্ড এবং ওড়িশাকে জড়িয়ে 2 দিক থেকে আমাদের স্যান্ডউইচ করে জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী 10 বার চিঠি দিয়েছেন, 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের সঙ্গে কথা বলে ডিভিসি অথরিটি তেনুঘাট থেকে যে জল ছাড়ে, পাঞ্চেত থেকে যে জল ছাড়ে, মাইথন থেকে যে জল ছাড়ে, এবং ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে যা জল ছাড়ে, আমাদের জন্য জানানো হয়, জানাচ্ছে না। শুনলেন মানস ভূঁইয়া, সেচমন্ত্রী, তিনি কি বলছেন, তিনি কেন্দ্রকে দুষছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, প্রাকৃতিক বন্যা মানে প্রাকৃতিক বান, সেক্ষেত্রে সেচমন্ত্রী বিজেপির দিকে, আপনাদের দিকে তার বাক্যবান, দোষারোপের বান ছুটতে পিছপা হচ্ছেন না, আপনি কি বলবেন? ওনারা তো সারা জীবন দোষারোপ করতে করতে জীবনটা কাটিয়ে দিলেন, কিছুই করলেন না। মানস ভূঁইয়া বড় বড় কথা কি বলবেন? উনি যখন টিএমসি ক্ষমতা এলো, উনি মন্ত্রী ছিলেন তখন, আর কেলেঘাই নদীর সংস্কারের জন্য কেন্দ্র সরকার 225 কোটি টাকা দিয়েছিলেন। এই টাকাটা কোথায় গেল? তখন কংগ্রেস সরকার ছিল, আর উনি চলে এসেছিলেন টিএমসিতে। 225 কোটি টাকা হাওয়া হয়ে গেল, নদীটাও গায়েব হয়ে গেল। তো ওদেরকে কে ভরসা করে টাকা দেবে? আর জল ছাড়ার কথাটা বলছেন, ওখানে যে কমিটি আছে যারা ডিসিশন নেয় জল ছাড়ার ব্যাপারটা, এখানেও এখানকার রাজ্য সরকারের প্রতিনিধি আছে। কিন্তু দিলীপবাবু, আমি আপনাকে থাবি একটা বিষয় জিজ্ঞেস করছি। এই ধরনের ধরুন প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি হবে, সাধারণ মানুষ দোষারোপ, পাল্টা দোষারোপের এই 2 ধরনের পাউরুটির মাঝখানে দিনের পর দিন স্যান্ডউইচ হয়ে বছরের পর বছর কাটিয়ে দেবেন? না, এই সরকার যতদিন থাকবে তাদের এই দুর্ভাগ্যই হবে। ওখানকার এমএলএ এমপি সব তো টিএমসি যেতে, যারা ভেসে যাচ্ছেন তারা তো অন্য কোনো পার্টিকে ভোট দেননি, তো টিএমসি কে দিয়েছেন। দায়টা অন্য কেউ নিবে কেন? কেন্দ্র সরকারকে দেখিয়ে তো বেশি দিন চলতে পারে না। তো তারপরে যদি ওখানকার লোক মনে করেন ঠিক আছে, তো ঠিকই আছে। ধন্যবাদ দিলীপ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আর এবার একটা মর্মান্তিক খবর। পথশ্রী রাজ্যে হতশ্রী রাস্তা, বেহাল রাস্তা, ঢোকে না অ্যাম্বুলেন্স, প্রাণ গেল ছাত্রীর। লজ্জার এই ছবি সবংয়ের বসন্তপুরের। সময় হাসপাতালে পৌঁছতে না পারায় বেঘোরে মৃত্যু হলো 16 বছর বয়সী পিঙ্কি পাড়ির। কেন সময়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, নাকি নিয়ে যেতে পারেননি পরিবার এবং পাড়া প্রতিবেশীরা?
দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, একটা ছবি আমরা দেখছি ডুলি করে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কি ডুলি করেই নিয়ে যাওয়া হয়েছিল? তাতেই কি সময় নষ্ট হয়েছে? না, দেবব্রতর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, নিঃসন্দেহে আজকের বড় খবর, সবংয়ের খবর, সবংয়ের বসন্তপুরের খবর। সময়ে হাসপাতালে পৌঁছতে না পারায় বেঘরে মৃত্যু হলো বছর 16 পিঙ্কি পাড়ির। অসুস্থ অবস্থায় ডুলিতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরিবার। 1.5 কিলোমিটার রাস্তা ডুলিতে চাপিয়ে নিয়ে তারপরে তোলা হয় অ্যাম্বুলেন্সে। ভেবে দেখুন একবার, 1.5 কিলোমিটার রাস্তা। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এই ছবি লজ্জার ছবি, এই ছবি লজ্জার ছবি। তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো ঠিক কি ঘটেছে বিষয়টা। দেখো, এই ছবি সত্যিই লজ্জার, কারণ আজকের দিনে দাঁড়িয়েও যদি এই ছবি দেখতে হয়, কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম নারায়ণগড়ের ছবি, আর আবার আজকে সবংয়ের ছবি। মানে সাধারণ মানুষ ঠিক কোন জায়গায় রয়েছে? যদিও তৃণমূলের নেতারা বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা বারবার দাবি করছেন যেটা বেশিরভাগ রাস্তা হয়ে গেছে, কিন্তু এখনো তো কোথাও এই রাস্তা রয়ে গেছে, তার ফলে যে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, সেই ছবিটাই কিন্তু বারবার উঠে আসছে। যেটা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই মেয়েটি, 10ম শ্রেণীর মেয়েটি, বাড়ির সাথে একটি অশান্তি হয়েছিল, তার ফলে সে গলায় দড়ি নাই। তারপরে যখন সাধারণ মানে পাশাপাশি প্রতিবেশীরা তাকে নামায়, তখন তিনি জীবিত ছিলেন বলেই কিন্তু দাবি করছেন। তারপরে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা তাকে ওইভাবে ছোলাই করে ঝুলিয়ে নিয়ে যেতে হয়। 10 মিনিটের রাস্তা যেতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টারও বেশি সময়। তারপরে কিন্তু তার যতক্ষণকে তিনি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ততক্ষণ তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলেছিলেন যে কিছুক্ষণ আগে যদি নিয়ে আসা যেত তাহলে হয়তো বাঁচানো সম্ভব হতো, চেষ্টা করা যেত। এই জায়গাটাতেই প্রশ্ন হচ্ছে যে রাস্তা খারাপের জন্য তার যেতে এতটা সময় লেগেছে, আর তার ফলেই কিন্তু মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও স্থানীয় নজর থাকবে, দেবব্রত নজর রাখো। ডাক্তারবাবু বলছে যে কিছুক্ষণ আগে আনলে চেষ্টা করা যেত, এখন সাময়িক ট্রিটমেন্ট করার পরে দেখলো যে উনি মারা গেছেন। রাস্তা খারাপের কারণে আমরা টাইমে পৌঁছাতে পারিনি, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ঠিক মতো, গাড়িও চলছে না, রাস্তাও খারাপ, এদিকে ভেতর রাস্তা হচ্ছে না, কাদা, ওকে দলাই করে আনতে হচ্ছে, প্রচুর টাইম নষ্ট হচ্ছে। যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুর দায় কার? এই মৃত্যুর দায় কার? এই মৃত্যুর দায় কি প্রশাসনের? মানুষ ভোট দিয়ে যে মন্ত্রীকে জেতায় তার এলাকায় এই ছবি, লজ্জার ছবি আক্রমণ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। হাসপাতালে যাওয়ার পরও ডাক্তার মশাইরা বলেছেন যে যদি 1 ঘন্টাও আগে ওনাকে আনা হতো হয়তো প্রাণে বাঁচানো সম্ভব হতো, কিন্তু বাড়ি থেকে হাসপাতাল যেতে 10 মিনিটের রাস্তা, সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা, শুধুমাত্র খারাপ রাস্তার জন্য। বাসের দোলনায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা মিটিয়ে দিলে রাস্তার হাল এরকম থাকতো না, পাল্টা সাফাই তৃণমূলের। পথশ্রী 2, পথশ্রী 3-তে যে ধরনের রাস্তা তৈরি হয়েছে এটা একটা দৃষ্টান্তমূলক। এবার তার মধ্যে থেকেও কোথাও একটা আপনারা ছোট কোথাও কিছু দেখিয়েছেন, এর প্রতিবার 100% রাস্তা আমরা হয়তো করতে পারিনি, কিন্তু 90% হয়েছে। তো স্বাভাবিক কারণে নিশ্চয়ই এটা যারা অভিযোগ করেছেন সে অভিযোগটা আমরা খতিয়ে দেখব যে দিল্লি সরকার 2021 সালের ডিসেম্বর মাসের পর থেকে যেমন এমজি এনার্জির টাকা বন্ধ করেছে, তেমনি আমাদের রাজ্যের যে প্রাপ্য, যে জিএসটির প্রাপ্য টাকা, সেই টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মনে হয় যেটুকু আপনারা খবর করতে চাইছেন সেই খবর করার মতো জায়গা আপনাদের থাকতো না। বিজেপি করার জন্য মিলছে না পানীয় জল, এই অভিযোগে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। মহিলারা রাস্তায় কলসি বালতি রেখে বিক্ষোভে সামিল। অভিযোগ 1 বছর ধরে পানীয় জল নিয়ে সমস্যা, প্রশাসন জনপ্রতিনিধিদের বলা হলেও সমাধান হয়নি। নিচে দ্বারকেশ্বর, তার উপর নড়বড়ে সেতু, হাল বিপজ্জনক। কংক্রিটের ভেতর থেকে রড বেরিয়ে গিয়েছে, পিচের আস্তরণ উঠে গিয়েছে, সেতু দিয়ে চলছে ওভারলোডের ট্রাক, সেতু দুলছে। এটি আরামবাগের রামকৃষ্ণ সেতুর দশা। সেতুর সামনে দুর্বল বোর্ড সাঁটিয়েছে প্রশাসন। গুজরাতের সেতুর বিপর্যয়ের আতঙ্ক নিয়েই সেতু পার করতে হচ্ছে সেখানকার মানুষকে। ঘাটালে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে 2 জনের। যত দিন যাচ্ছে তত বাড়ছে দুর্ভোগ। শিলাবতী ও ঝুমি নদীর জল না বাড়ায় কিছুটা হলেও স্বস্তি ঘাটালবাসীর। ঘাটাল পৌরসভার 13টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনও প্লাবিত। বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। দ্বারকেশ্বর, রূপনারায়ণ, মুন্ডেশ্বরীতে জল বাড়ছে। খাল বিল দিয়ে খানাকুলের বিস্তীর্ণ এলাকায় ঢুকছে বন্যার জল। জগৎপুরে রাজ্য সড়কের ওপর হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সেখানকার মানুষজনকে। জলস্থল বাড়লে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ভাতারের বামসর গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিজনের
পরিবারের 12 জন সদস্য, জখম 2 জন। বাড়ির সমস্ত জিনিসপত্র চাপা পড়ে গিয়েছে ধ্বংসস্তূপে। টানা বৃষ্টির জেরে ভেঙে পড়েছে দোতলা বাড়ির অনেকটাই অংশ। দেখুন সেই ছবি। আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গ্রেফতার হয়েছে যুবক। উদ্ধার হয়েছে দেশি বন্দুক এবং গুলি। আগ্নেয়াস্ত্র কারখানার পর ফের ডোমকল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। রাজিবুল শেখ নামে একজনকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। ধৃতের বাড়ি ডোমকল থানার অন্তর্গত মুরারিপুর এলাকায়। ডোমকলে বারবার অস্ত্র উদ্ধারে চিন্তা বাড়ছে। উল্টো করে ঝুলিয়ে নাবালককে বিদ্যুতের শক, তারপর থেকে নিখোঁজ ছিল। ইসলামপুরের নাবালকের বয়ান ঘিরে ধোঁয়াশা বাড়ছে। 1.5 মাস কোথায় ছিল সেই নাবালক? নাবালকের বয়ানে এখনো তদন্তকারীরা সন্তুষ্ট নন। স্পর্শকাতর বিষয় হওয়ায় তদন্তে মেপে মেপে পা ফেলতে হচ্ছে পুলিশকে। আজ নাবালককে নিয়ে পার্ক সার্কাসের বাড়িতে পুলিশ যাবে। এবার মহেশতলায় মাদ্রাসায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। লাইব্রেরিতেই দ্বাদশ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। ক্যানিংয়ের নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ। প্রিন্সিপালের বিরুদ্ধে কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। অভিযুক্ত বিরুদ্ধে এমনটাই অভিযোগ। আটক করা হয়েছে অভিযুক্ত প্রিন্সিপালকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ক্যানিংয়ের এক ইংরেজি মাধ্যম স্কুলে। অভিযুক্ত প্রিন্সিপাল, যার নাম লক্ষণ লামা, তাকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ।